আচ্ছা আমি আদর করে দিচ্ছি মা আদর দিচ্ছে। আর এইসব মানুষগুলোর আশেপাশেও একদম ঘেঁষে না। এটা ওর জন্মের পর করে নিয়েছি। চা বসিয়ে হচ্ছে ফোনে কথা বলতে বলতে চা পড়ে গেছে, চা বানিয়েও আমি না ভুলে যাই। ও যখন বলে তখন ভাজার সিচুয়েশন থাকে না, মানে এমন একটা টাইম। তো হাত ধুয়ে আমি পানি দিয়ে দিচ্ছি আর এই মাছে রান্না করে নেব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আই হোপ ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। শ্রেয়া নিউজ ব্লগ থেকে নিহা বলছি। সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে নতুন আরেকটা ব্লগে। এখন হচ্ছে ঘুম থেকে উঠলাম একটু আগে, তো উঠে হচ্ছে মানে ফ্রেশ হয়েছি, তো হয়ে ভাবলাম তোমাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করি। কারণ আজকে সারাদিন অনেক কাজ করেছি, অনেক রকমের কাজ ছিল। আমার হেল্পিং হ্যান্ডকে হচ্ছে না করে দিয়েছি, কারণ হচ্ছে ওনার টাইমিংগুলা একদমই পছন্দ হচ্ছে না আমার। ঈদের পর থেকে বিশেষ করে আমি হচ্ছে ওনাকে কাজের জন্য রেখেছিলাম 11টা থেকে 12টার মধ্যে আসবে আমার বাসায়, আর সেখানে সে 3টা বাজিয়ে ফেলে। তো রোজার মাসে 1:30টার দিকে 2টার দিকে আসছে। তো তখন আমি বলেছি যে ঠিক আছে, যেহেতু রোজা থাকেন, আপনি রোজা আছেন, তার জন্য আসেন, সমস্যা নেই, বাট ঈদের পর থেকে কিন্তু টাইমলি আসবেন। তো সে 3টা বাজে আসে, 2:45টায় আসে, মানে 2:38, 40 এই টাইমে আসে। তো ওই টাইমে দেখা যায় মানে অতক্ষণ তার গোসল না করে থাকা যায় না। বা 2 দিন ছিল যে আমি সব কিছু ক্লিন টিলিন করে রেখে দিয়েছি, কাপড় ভিজিয়ে এসে ঘর মুছবে, আমি গোসল করে ফেলেছি, বাবুকে গোসল করাই দিছি। তো সে ফোন দিলাম, সে আসবে না। তো সেই 3টা বাজে কিন্তু আবার দেখা যায় গোসল টোসল করার পরে ঘরের কাজ, ঘরটার মোছা, কাপড় ধোয়া একদমই করতে ইচ্ছা করে না বা করাও যায় না। খুবই বাজে একটা সিচুয়েশন ক্রিয়েট হয়। তো অনেকবার বললাম, সে আমাকে বলে ঠিক আছে তাহলে 8টার দিকে আসি। 8টা বাজে তো ঘুম থেকে উঠে না। তো এটার কারণ হচ্ছে উনি হচ্ছে নতুন কাজ নিয়েছে, তার জন্য। তো আমি বললাম ঠিক আছে, আপনি আমার কাজের পরে যে নতুন কাজগুলো করেন না, ওনাদের সঙ্গে ওনার কথা হয়ে গেছে, ওই টাইমে আসে। তো আমি বললাম তো আপনি ওনাদের সঙ্গে কথা হয়েছে, আপনি তো আমার কাজ করতেছেন অনেক দিন ধরে, আর আমার তো সেই কমিটমেন্ট থেকে আপনি কাজ করতেছেন। এখন যদি আপনি শিডিউল চেঞ্জ করেন তাহলে আপনার মন মতো আসলে তো হবে না। কারণ দুপুরবেলার কাজগুলো তো আর বিকালবেলা করা যায় না। আপনি অ্যাটলিস্ট 1টা-1:30টার মধ্যে আসেন, আপনার যদি প্রবলেম হয় 1টার মধ্যে আসেন। 1:30টার মধ্যে আসলে আমি বুঝতে পারবো যে ঠিক আছে আপনি আসছেন, বা না আসলে আমার কাজগুলো আমি করে দেখা যায় 2টা-2:30টার মধ্যে আমি সব কাজ আমার কমপ্লিট হয়ে যাবে, আমি ফ্রি হতে পারবো। কিন্তু সে তার ইচ্ছা অনুযায়ী আসে, অনেকবার বলেছি, তারপরে হচ্ছে না করে দিয়েছি যে ঠিক আছে আপা আপনার আসতে হবে না, আপনি যদি পারেন আমাকে নতুন মানুষ খুঁজে দেন, না হয় আমারটা আমি নিজেই খুঁজে নিব। কারণ আপনি যেই টাইমে আসেন ওই টাইমে দেখা যায় ওই 2:30-3টা পর্যন্ত গোসল না করে বসে থাকা, ওনার জন্য অপেক্ষা করবো, উনি না আসলে আমার কাজ আমি করবো, সে বিকাল হয়ে যায়। মানে আমার কোনো কাজই তো কমপ্লিট হয় না, টাইমই হয় না, অনেক প্রবলেম হয়ে যায় আরও। তো সেই জায়গা থেকে কালকে হচ্ছে নিজের কাজ নিজে করেছি সব। আর আমি হচ্ছে আমার ব্যাক পেইন হয়, আমি বিশেষ করে কাপড়টা ধুতে পারি না, অনেক প্রবলেম হয়। আর এই বাসায় মোটামুটি যতটুকু স্পেস আছে সব জিনিসপত্র রাখা একদম ফুলফিল। ডাইনিংয়ে মানে একটা এক্সট্রা করে একটা মোড়া রাখার জায়গাও নেই। আর না হয় আমি একটা ওয়াশিং মেশিন কিনে ফেলতাম, যে বুয়াদের প্যারাই বাদ দিয়ে দিতাম, কিন্তু সেই স্কোপটা নেই আসলে। ওয়াশিং মেশিন রাখার মতো টোটালি কোনো জায়গা নেই। আর এমন এক্সট্রা কিছু নেই যে ওটা বাদ দিয়ে ওয়াশিং মেশিন রাখতে পারবো, সেই জায়গাটাও নেই। তো যাই হোক, যে কদিন থাকি বুয়াদের উপর ভরসা করতে হবে। এখন আমার বাড়িওয়ালা ভাবিকে বলেছি নতুন বুয়া খোঁজার কথা, আর আমিও দেখতেছি ভাবিরও নাকি লাগবে। তো সব কিছু মিলিয়ে নিজের কাজ নিজে করতে একটু লেট হয়ে যায়, আবার একটু ঘুমিয়েছিলাম। তো যাই হোক, অনেক কথা বললাম, তার জন্য সারাদিন তেমনভাবে আর ভিডিও করা হয়নি। তো এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি, আই হোপ তোমাদের ভালো লাগবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমার ছোট্ট ছানা কান্না করি না, ছোট্ট ছানা কি হলো দেখি। আচ্ছা আমি আদর করে দিচ্ছি মা আদর দিচ্ছে। কি শোনো বাবা, আমি গেট লাগিয়ে দিয়েছি কেন জানো? তুমি ওই রুমে যাবে, দেখতেছো না ওই রুমে ফ্যান ছাড়া ছিল না? তো এই রুমে হচ্ছে এসি ছাড়া আছে, ফ্যান বন্ধ। তো এখন যদি আমি গেটটা না লাগাই দিই তাহলে কি হবে? ঘরটা কি ঠান্ডা হবে? এই জন্য লাগাইছি, তুমি আসতে পারবা না। এই মানে এই জায়গা থেকে তো আমি লাগাইনি বাবা, এটা ভেবে লাগাইনি। তুমি এসে আমাকে নক দিতে যে মাম্মি গেটটা খোলো আমি আসবো, কি বলো? এই জন্য তুমি কান্না করবা মাম্মি আমাকে ভালোবাসে না, মাম্মি একা একা এসে ছেড়ে বসে বসে কথা বলে, আমাকে নেই না, কি এইগুলো বলেছে মাম্মিকে? আচ্ছা ঠিক আছে, আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার ছোট সোনাটা অনেক রাগ করেছে,
আমি নাকি গেট লাগিয়ে দিয়েছি আমার বাচ্চাকে আমি রুমের মধ্যে না ঢুকে। ও আসলে পাশে রুমে বসে বসে টিভি দেখতেছে। তো আর আমি ভাবলাম যে ঠিক আছে তাহলে গেটটা লক করে দেই। এই মানে আমাদের বেডরুমের গেটটা হচ্ছে চাপাই রাখলে না চাপে না, খুলেই থাকে, দেখা যায় প্রায় 4-5 ইঞ্চি খুলে থাকে। তো এটার জন্য হচ্ছে আমি সিটকিনি লাগিয়ে দিয়েছি, কারণ ওই ওই নিদির রুমের গেটটা আবার সুন্দর করে লেগে যায়, মানে চাপাই রাখলে সুন্দর করে মিশে থাকে, বাট এই রুমের গেটটা হচ্ছে মিশে না। তো দেখা যায় কি এসি সারা থাকলে না ঘর ঠান্ডা হয় না সহজে, তাই লক করে দিছি। আর আমি যখন লক করছি তুমি এসে নক দিবা না কেন? এর জন্য মন খারাপ হয়েছে? আচ্ছা চলো চলো এখন আমরা কি করব, মজা মজা খাবে প্রিন্সেস। চলো লেটস গো, চলো চলো। চলো আচ্ছা হইস, আর দুষ্ট করতে হবে না। চলো চলো। এই তো চিপস নিয়েছি, আর প্রিন্সেস তো এই চিপসগুলা মানে খাওয়ার জন্য অস্থির হয়ে গেছে, আজকে নিয়ে আসছে ওর বাবার সঙ্গে বাইরে যেয়ে। তো এখন হচ্ছে এইগুলো ভেজে দিব, কারণ অনেকক্ষণ ধরে বলতেছে মাম্মি চিপস ভাজিয়ে দাও, চিপস ভেজে দাও, মানে চিপস ভাজতেই হবে আজকে, এটা ছাড়া কোনো উপায় নেই। আমার মেয়েটা বড্ড অভিমানী, দেখো একটুতেই কত কান্নাকাটি শুরু করে দিয়েছিল। ও আসলে এমনই ছোটোবেলা থেকেই, ওকে যদি কেউ আদর করে ও সেটা কখনোই ভোলে না। আবার কেউ যদি ওকে নিয়ে বাজে মন্তব্য করে, নেগেটিভ কথাবার্তা বলে ওর বাবা মাম্মিকে নিয়ে, তাহলে ও সেটাও ভোলে না, তার কাছেও কখনো যায় না। আমি ওকে অনেক বোঝাই যে বাবা এগুলো ঠিক না, কে কবে কি বলেছে সেগুলো তুমি কেন মনে রাখো। মাশাল্লাহ, তবে এটা বলতেই হবে আমার বাচ্চার স্মরণ শক্তি অনেক ভালো। ওকে কেউ মানে ভালোবেসে কিছু দিলেও যেমন ভোলে না, তাকে রিটার্ন গিফট দেওয়ার জন্য অস্থির হয়ে যায়, তেমনই কেউ যদি ওকে নিয়ে কটু কথা বলে, বা আমি শ্যামবর্ণ, আমার হাজব্যান্ড কালো, শ্যামবর্ণ, আমার বাচ্চা কেন অত ফর্সা হয়েছে, এই টাইপের নেগেটিভ কথাবার্তা বলে, ও কিন্তু সেটাও ভোলে না। আর এইসব মানুষগুলোর আশেপাশেও একদম ঘেঁষে না। এটা ওর জন্মের পর থেকেই, ও যখন একদম ছোট ছিল, নিউবর্ন বেবি ছিল, ওকে তখন থেকে যারা আদর করতো ও তাদের এত বেশি ভালোবাসে, সেই তখন থেকে ওরা যারা অবহেলা করতো ও তাদেরও একদমই পছন্দ করে না। আমি মাঝে মাঝে না এগুলো থিঙ্ক করে পাই না যে আসলে বাচ্চাদের মনের ভিতরে এগুলো কীভাবে আসে আমি জানি না, তবে যথেষ্ট চেষ্টা করি এই বাচ্চাটাকে আমার মতো করে গড়ে তোলার জন্য। কারণ আমি যেখানে হেরে গেছি বা আমি যেখানে ঠেকে গেছি বলতে পারো, আমার বাচ্চার যেন সেখান থেকেই শুরু হয়, আমার মতো আমার বাচ্চার লাইফটা যেন কখনোই থেমে না যায়। তো সেইভাবেই ইচ্ছা আছে ওকে মানুষ করার, দেখা যাক কতদূর পারবো, আল্লাহ কতদিন বাঁচিয়ে রাখবেন জানি না, তবে যাতে আমার বাচ্চাটাকে মানুষের মতো মানুষ করতে পারি সেই দোয়া করো তোমরা। কথা বলতে বলতে আমার চিপস কিন্তু অলরেডি ভাজা হয়ে গেছে, অনেকগুলো ভেজে নিয়েছি, তবে এই চিপসগুলো ভাজতে কিন্তু অনেক মজা লাগে তাই না? তেল গরম হলে তেলের মধ্যে দিলেই কিন্তু হয়ে যায়, জাস্ট কয়েকটা সেকেন্ড অপেক্ষা করতে হয়, এর বেশি কিছুই না, তারপরে দেখা যায় খুবই দ্রুত হয়ে যায়। তবে আমার লাস্ট মানে এই চিপসগুলো কবে কিনেছি আমি জানি না, মনে পড়ছে না, হয়তো বিয়ের পর কখনো কেনা হয়নি, বিয়ের আগে স্টুডেন্ট লাইফে একবার হয়তো কিনেছিলাম, এটা মনে আছে, বাট সেটা কবে কিনেছি জাস্ট মনে করতে পারছি না, কারণ কেন যেন এই চিপসের প্রতি আমার কখনোই আগ্রহ জাগেনি। তবে আজকেই তো আমার প্রিন্সেস নিয়ে আসছে, ওর বাবার সঙ্গে বাজারে গিয়েছিল, আজকে অনেক কেনাকাটা হয়েছে, বিশেষ করে মঙ্গলবার দিন আমার একটা পেশা যায়, সেটা মোটামুটি তোমরা সবাই জানো, আজকেও কিন্তু সেম পেশাটাই আমার গেছে। তো যাই হোক, আমি চিপসগুলো ভাজছি, আর একটা ট্রাই করলাম, তবে খেতে কিন্তু খুব একটা খারাপ লাগেনি। ওর বাবা যেই শপটা থেকে নিয়ে আসছে, তো ওই দোকানের আঙ্কেলটা বলেছে যে আপনি বাইরে ভ্যানে পাওয়া যায় ওই চিপস যদি ভাবেন তাহলে ভুল করবেন, এটা কিন্তু ওই রকম না, হ্যাঁ ওই চিপসগুলোই, বাট এটা ভালো কোয়ালিটির। তবে আসলে ওনার কথা আর কাজে মিল আছে, চিপসগুলো খুবই মজার ছিল, ওর বাবাও তো খেয়ে অবাক হয়ে গেছে যে আসলেই তো মজার। এক্সট্রা করে কোনো লবণ টবণ কিছু মেশাতে হয়নি, একদম নর্মালি কিনে আনা চিপসের মতোই মজা ছিল। তবে কালারিং দেখে আমার বাচ্চাকে দিতে ইচ্ছা করতেছিল না, এইসব ফুড কালারগুলো আদৌ কতটা স্বাস্থ্যের জন্য ভালো জানি না, তারপরে কিছু করার নেই, কয়েকটা খেয়েছে মাত্র। এদিকে চা করে নিয়েছি, চা বসিয়ে হচ্ছে ফোনে কথা বলতে বলতে চা পড়ে গেছে, চা বানিয়েও নিয়েছি। তো ওই তো আমার হাজব্যান্ড আমি দুজন মিলে খাবো, ভোরে ভোরে 2 কাপ চা নিয়েছি, আমাদের আসলে চা খেতে খেতেই মানে অনেকটা সময় কাটিয়ে দিয়েছি। তো আমার হাজব্যান্ড গত কয়েকদিন ধরে আমাকে বলতেছে বাদাম ভেজে দিও, বাদাম ভেজে দিও, বাট আমি না ভুলে যাই, ও যখন বলে তখন ভাজার সিচুয়েশন থাকে না, মানে এমন একটা টাইমে বলে হয় খাবার খাচ্ছি, না অন্য কাজ করছি, বা চুলায় মানে গ্যাসের লাইন নেই, এই টাইমগুলোতে বলে। তো আজকে ভাবলাম যে আজকে আমি রাতের বেলা এইগুলো করে রাখবো, কারণ হচ্ছে বেশি করে ভেজে রাখলে ভাজা থাকলে ও যখন ইচ্ছা তখন খেতে পারবে।
তো সেই জায়গা থেকেই অনেকগুলো বাদাম নিয়েছি, যে আমি হচ্ছে 2-3 বার নিয়ে অনেকগুলো ভেজে একটা পটের মধ্যে করে রেখে দিব। আর কিছু ওর ব্যাগের মধ্যে আমি রেখে দিই সব সময়, কারণ ও যখন বাইরে থাকে ও 1-2টা করে বের করে হাতে খায়। আর এদিকে তরমুজ কেটে নিয়েছে আমার হাজব্যান্ডের জন্য। তো তরমুজ ছিল ফ্রিজে একটুখানি, ও বললো এটা শেষ করে ফেলো, দেন হচ্ছে আবার নিয়ে আসবো না। তো তরমুজ কেটে দিয়ে আমি আবার বাদামের কাছে চলে আসছি। বালি দিয়ে বাদাম ভাজলে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো আমি যেহেতু শুধুই মানে কড়াইতে করে ভাজছি বালু ছাড়া, তাই আমি একদম হালকা আঁচে ভেজে নিচ্ছি যাতে উপরে পুড়ে না যায় বাট ভিতরে পারফেক্ট হয়। তার জন্য সময় নিয়ে এই কাজগুলো করতে হয়। বাই দ্য ওয়ে, ভিডিওর এই পর্যায়ে যদি আমার কোনো আপু এবং ভাইয়া থেকে থাকো, লাইক দিতে ভুলে যাও, একটা লাইক দিয়ে দিও। প্রথমবার কেউ আমার চ্যানেলটা ভিজিট করলে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেতে পারো। এখন হচ্ছে ছোটো মাছের চচ্চড়ি করবো। রাতেরবেলা কিছু রান্না করার ইচ্ছা ছিল না, আমার হাজব্যান্ডও না বলতেছে যে দরকার নেই, রাতেরবেলা আর কিছু করতে হবে না। তবে আমি হচ্ছে গত 2 দিন আগে এই ছোটো মাছগুলো ধুয়ে রেখে দিয়েছিলাম রান্না করার জন্যই, বাট 2-3টা আইটেম করার কারণে আর করা হয়নি। তো ওই মাছটা আজকে আবার বের করলাম। বের করে আমি যে অল্প একটু মাছ, যেহেতু আমি জাস্ট ছোট্ট একটা আলু নিয়েছি, 2টা টমেটো নিয়েছি, 4টা পেঁয়াজ নিয়েছি, দিয়ে এখন হচ্ছে চচ্চড়ি করব। আমার কাসকি মাছের গুঁড়া খেতে খুব ভাল লাগে, অনেক পছন্দ। এখন এটাকে আমি মেখে জুখে হাত দিয়ে একবারে সব কিছু মিলিয়ে রান্না করব। আমি যে কাসকি মাছ রান্না করছি এটা আমার হাজব্যান্ডকে বলিনি, বললেও হচ্ছে রান্না করতে দিবে না, রেগে যাবে। যার দরকার নেই, রাতেরবেলা যত কম খাবো ততই ভালো। ওর একটা ব্যাপার হয় কি, ওকে আমি যদি খেতে বলি ও রেগে যায় যে তোমার জন্য হচ্ছে আমি ওয়েট লুজ করতে পারছি না, তুমি মানে আমাকে খাওয়াই খাওয়াই একদম মোটা করে দিছে, তুমি চাওই না আমি সুন্দর হই, ফিট হই। মানে ওর মুখ থেকে এই কথাগুলো শুনতে না আমার বেশ ভালোই লাগে, আমি এনজয় করি। আসলে একটা সময় যে না ওইভাবে আর হয় না, মানে ডায়েট করা হয় না সেটা বলবো না, মানে ওইভাবে ফিট থাকা যায় না চাইলে। ওই যে আমি কতটা মুটিয়ে গেছি, আগে কিন্তু অনেক বেশি শুকনো ছিলাম, এখন চাইলেও ওজন কমাতে পারি না। যাই হোক, কাসকি মাছটা দিয়ে দিয়েছি আর হালকা হাতে এটাকে মেখে চোখে নিচ্ছি, কারণ হচ্ছে মাছ দেওয়ার পরে তো প্রেশার দিলে মাছগুলো গলে যাবে, আস্ত থাকবে না। তো হাত ধুয়ে আমি পানি দিয়ে দিচ্ছি আর এই মাছে রান্না করে নেব। এখানে মোটামুটি সব কিছু দিয়ে দিয়েছি পরিমাপ মতো, একটু জিরার গুঁড়া, একটু ধনিয়ার গুঁড়া, লবণ, একটু মরিচের গুঁড়া, হলুদ আর হচ্ছে তেল, দেন হচ্ছে কাঁচামরিচ ফালি করে দিব। শুকনো মরিচের গুঁড়া হালকা দিয়েছি জাস্ট কালারের জন্য। শুকনো মরিচ খুব একটা আমাদের খাওয়া হয় না, যেহেতু এটা গ্যাস্ট্রিকের প্রবলেম করে, তাই আমরা খুবই সামান্য খাই। তো আমি জাস্ট একটু নেড়ে চেড়ে দিচ্ছি মিক্সড করে, যেহেতু মাছ দিয়েছি, এখন আর নাড়ানাড়ি করলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে। তো মোটামুটি হচ্ছে গ্যাসের পরিমাণ ভালোই আছে, এখন রান্না হয়ে যাবে, তাই এই চুলাতে বসিয়ে দিয়েছি। আর উপরে আমি 3-4টা কাঁচামরিচ ফালি করে দিচ্ছি, কারণ আমার বাচ্চা তো আর এই খাবারটা খাবে না, ছোট ছোট মাছও খেতে পারে না। তবে ছোট মাছ কিন্তু বাচ্চাদের খুবই ভালো, চোখের জ্যোতি বাড়ে, এটা বড়দের জন্য অনেক বেশি উপকারী একটা খাবার আমি বলবো। সারাদিন যদিও অনেক কাজ করেছি, সেগুলো আর ভিডিও করতে পারিনি, বাট রাতেও কিন্তু কম কাজ করিনি, যতটুকু করেছি সেগুলো আর সব তো আর ভিডিও করা যায় না, সব কিছু শেয়ারও করা যায় না। সেলাই কাজ করলাম, কাঁথা সেলাই করলাম, মেশিনে বসলাম, বাচ্চাকে খাইয়ে দিলাম, ঘর গুছালাম, ওগুলা কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করিনি। যতটুকু পসিবল হয়েছে, যতটুকু মানে ক্যাপচার করেছি, সেই সবই তোমাদের সঙ্গে জাস্ট শেয়ার করে নিলাম। তো আজকে ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ সবাইকে।